এই ত্রুটির আরেক নাম হচ্ছে শূন্যতা জনিত ত্রুটি। যেহেতু এই ত্রুটির ফলে কেলাস জালকে শূন্য স্থানের সৃষ্টি হয়, এই ত্রুটির ফলে কেলাস জালকে যেহেতু শূন্য স্থানের সৃষ্টি হয়, তাই এই ত্রুটির আরেক নাম হচ্ছে শূন্যতা জনিত ত্রুটি, শূন্যতা জনিত ত্রুটি বা স্কটকি ত্রুটি। ঠিক আছে, এটা একটা। আর 2 নাম্বার হচ্ছে, এটাও স্টয়চিওমেট্রিক ত্রুটিরই একটা ভাগ, এটাকে বলা হয় অন্তঃস্থানিক ত্রুটি। অন্তঃস্থানিক ত্রুটি, এই ত্রুটির ফলে কি হয়, অন্তঃস্থানিক ত্রুটি বা এই ত্রুটিটাকে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন ফ্রেঙ্কেল, বিজ্ঞানী ফ্রেঙ্কেল প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, তাই তার নাম অনুসারে এই ত্রুটির নাম হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। ফ্রেঙ্কেল ত্রুটি বা অন্তঃস্থানিক ত্রুটি। তো ফ্রেঙ্কেল ত্রুটি বলতে আমরা কি বুঝি? ফ্রেঙ্কেল ত্রুটি হচ্ছে, এটা যদি আমি একটা আবার ক্লাসের গঠন আঁকছি, হ্যাঁ, এগুলো হচ্ছে ক্লাসের জালক বিন্দু। এখানে কি হয়, এখানে m প্লাস এক্স মাইনাস এম প্লাস এক্স মাইনাস এম প্লাস এক্স মাইনাস, এগুলো গঠনকারী কণাগুলো, এম প্লাস এক্স মাইনাস এম প্লাস। তাহলে এখানে গঠনকারী কণাগুলো আছে। এখানে কি হয়, এখানে এই অন্তঃস্থানিক মানে হচ্ছে যে কোনো একটা গঠনকারী কণা নিজস্ব জালক বিন্দু পরিত্যাগ করে অন্তঃস্থানিক কোনো জায়গাতে আশ্রয় নেয়। এই যে এম প্লাসটা নিজের জালক বিন্দু পরিত্যাগ করেছে, নিজস্ব জালক বিন্দু পরিত্যাগ করে এই অন্তঃস্থানিক একটা জায়গাতে আশ্রয় নিয়েছে। আবার ঠিক এক্স মাইনাস এখান থেকে নিজস্ব জালক বিন্দু পরিত্যাগ করেছে, জালক বিন্দু পরিত্যাগ করে অন্তঃস্থানিক কোনো একটা জায়গাতে আশ্রয় নিয়েছে। এই জন্য এই ত্রুটিকে বলা হয় অন্তঃস্থানিক ত্রুটি। তাহলে এখানে কিন্তু কেলাস জালক থেকে কোনো গঠনকারী কণাই কিন্তু নিরুদ্দিষ্ট হচ্ছে না, বাইরে বেরোচ্ছে না, ক্লাসের মধ্যেই থাকছে, ক্লাসের মধ্যে একটা অন্তঃস্থানিক জায়গাতে আশ্রয় নিচ্ছে। সেই জন্য এই প্রকার ত্রুটির ফলে ক্লাসের ঘনত্ব কিন্তু একই থাকে, ক্লাসের ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, ক্লাসের ঘনত্ব কিন্তু আগের মতনই থাকে। যেটা স্কটকি ত্রুটিতে আমরা দেখেছিলাম, ক্লাসের ঘনত্ব কিন্তু হ্রাস পেয়েছিল, কিন্তু এখানে ক্লাসের ঘনত্ব একই থাকছে। এটাই হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি। এটার এক্সাম্পল হচ্ছে এজিভিআর। এজিভিআর সিলভার ব্রোমাইড কেলাসে ফ্রেঙ্কেল ত্রুটি দেখতে পাওয়া যায়। আর এই দুটোই হলো স্টয়চিওমেট্রিক ত্রুটির ভাগ, একটা স্কটকি ত্রুটি বা শূন্যতা জনিত ত্রুটি, আর অন্তঃস্থানিক ত্রুটি বা ফ্রেঙ্কেল ত্রুটি। দুটোতেই কিন্তু রাসায়নিক সংখ্যার অনুপাতের কোনো পরিবর্তন হয় না, গঠনকারী কণাগুলোর সংখ্যার যে অনুপাত সেটা একই থাকে। নেক্সট হচ্ছে এরপর স্টয়চিওমেট্রিক ত্রুটির পর আরেকটা বিন্দু ঘটিত ত্রুটি, এটাও বিন্দু ঘটিত ত্রুটির মধ্যেই পড়ে, নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। নন স্টয়চিওমেট্রিক নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। নন স্টয়চিওমেট্রিক ত্রুটি, এখানে কিন্তু স্টয়চিওমেট্রিক মানে বলেছিলাম রাসায়নিক সংখ্যার অনুপাত, আর নন স্টয়চিওমেট্রিক মানে এখানে কিন্তু রাসায়নিক সংখ্যার অনুপাতটা একই থাকে না, রাসায়নিক সংখ্যার অনুপাত পুরোপুরি পরিবর্তিত হয়। কারণ ত্রুটির আগে যা রাসায়নিক সংখ্যার অনুপাত ছিল কণাগুলির, ত্রুটির পরে কিন্তু অনুপাতটা পাল্টে যায়, সেই জন্য এই ত্রুটিকে বলা হয় নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। এর দুটো ভাগ আছে, এক নম্বর হচ্ছে ধাতব আধিক্যজনিত ত্রুটি। ধাতব আধিক্যজনিত ত্রুটি। ধাতব আধিক্যজনিত ত্রুটি বলতে কি বুঝি আমরা? ধাতব আধিক্যজনিত ত্রুটি মানে হচ্ছে যেখানে ধাতবর আয়নের সংখ্যাটা বেড়ে যাবে, অ্যানায়নের তুলনায় ধাতব আয়নের সংখ্যাটা বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, এম প্লাস এক্স মাইনাস, এগুলো গঠনকারী কণা, নিজের নিজের জালক বিন্দুতে গঠনকারী কণাগুলো এভাবে অবস্থান করে, এম প্লাস এক্স মাইনাস এম প্লাস এক্স মাইনাস এম প্লাস এক্স মাইনাস, এইভাবে গঠনকারী কণাগুলো আছে। এখন কি হয়, এই প্রকার ত্রুটির ফলে কি হয়, অ্যানায়নগুলো নিজস্ব জালক বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হয়। অ্যানায়নগুলি শুধুমাত্র অ্যানায়নগুলি নিজস্ব জালক বিন্দু থেকে নিরুদ্দিষ্ট হবে, যে বাইরে অবস্থান করবে, অ্যানায়নগুলি ক্লাসের বাইরে বেরিয়ে যাবে। তার পরিবর্তে তড়িৎ প্রশম করার জন্য ক্লাসটিকে তো তড়িৎ প্রশম করতে হবে, কারণ অ্যানায়ন যেহেতু বেরিয়ে গেছে বাইরে, সেই জন্য এখানে চার্জ, পজিটিভ চার্জ বেড়ে গেছে। তড়িৎ প্রশম রক্ষার জন্য বাইরে থেকে ইলেকট্রন এই অ্যানায়ন যে জায়গাগুলোতে ছিল, যে জালক বিন্দুগুলিতে অ্যানায়ন ছিল, সেই জালক বিন্দুগুলিতে বাইরে থেকে ইলেকট্রন ওই স্থানগুলো অধিকার করে। এখানে আরেকটা আমি অ্যানায়নকে বের করে দিচ্ছি, তার পরিবর্তে ইলেকট্রন প্রবেশ করছে।
তাহলে এই অ্যানায়ন শূন্যতা জনিত যে স্থানটাকে ইলেকট্রন দখল করেছে সেই স্থানটাকে বলা হয় এফ কেন্দ্র। অ্যানায়ন নিরুদ্দিষ্ট হওয়ার ফলে যে শূন্যস্থানের সৃষ্টি হয়, যে শূন্যস্থানে ইলেকট্রন দখল করে, যে শূন্যস্থানটাতে ইলেকট্রন আসে, সেই শূন্যস্থানগুলিকে বলা হয় এফ কেন্দ্র। তড়িৎ প্রশ্ন রক্ষার জন্য কিন্তু ইলেকট্রনগুলো আসে, এর ফলে তড়িৎ প্রশ্ন রক্ষা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মেটাল আয়নের সংখ্যাটা বেড়ে গেছে, যা ছিল আগে ত্রুটির পরে মেটাল আয়নের সংখ্যাটা বেড়ে গেছে, সেই জন্য এটাকে বলা হয় ধাতব আধিক্যজনিত ত্রুটি। ধাতব আয়নের সংখ্যাটা বেড়ে গেছে, এই কারণে বলা হয় ধাতব আধিক্যজনিত ত্রুটি। এই যে মেটাল আয়নের সংখ্যাটা বেড়ে গেছে, ঠিক আছে, এই ধরনের ত্রুটি NaCl এ দেখতে পাওয়া যায়, KCl দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এই সমস্ত আয়নীয় কেলাসে এই ধাতব আধিক্যজনিত ত্রুটি দেখতে পাওয়া যায়। আর এখানে এফ কেন্দ্রটা খুব ইম্পর্টেন্ট, অ্যানায়ন নির্দিষ্ট হওয়ার ফলে যে শূন্যস্থানের সৃষ্টি হয় সেটাই হচ্ছে এফ কেন্দ্র, যেটাতে ইলেকট্রন প্রবেশ করে। এটা হলো ধাতব আধিক্যজনিত ত্রুটি। আর 2 নম্বর হচ্ছে ধাতব ঘাটতি জনিত ত্রুটি। ধাতব ঘাটতি জনিত ত্রুটি, এটা কিরকম ত্রুটিটা? এখানে কি হয়, এটা একটা কেলাসের ছবি আমি রাখছি, এর চালক বিন্দু, এগুলো চালক বিন্দু। এখানে আমরা আয়নগুলোকে লিখবো m প্লাস এক্স মাইনাস 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 m প্লাস এক্স মাইনাস। এখানে কি হবে, এইখানে ধাতব আয়ন নিরুদ্দিষ্ট হয়। ধাতব আয়ন জালক বিন্দু থেকে ধাতব আয়ন নিরুদ্দিষ্ট হয়, ধাতব আয়ন কিন্তু নিরুদ্দিষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে ধাতব আয়নের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু তড়িৎ প্রশ্ন রক্ষা করতে হবে, কারণ ক্যাটায়নের টোটাল চার্জ ইকুয়াল টু অ্যানায়নের নেগেটিভ টোটাল চার্জ করতে হবে, সেই জন্য তড়িৎ প্রশ্ন রক্ষার জন্য কিন্তু এখানে কি হয়, পার্শ্ববর্তী অন্য একটা মেটাল আয়নের জারণ স্তরটা উন্নীত হয় এবং এই প্লাস ছিল 2 প্লাস হয়ে গেল, অন্তঃস্থানিক জায়গাতে অবস্থান করে। ঠিক আছে, কোন যে ধাতব আয়নটা নির্দিষ্ট হবে তার পার্শ্ববর্তী কোনো ধাতব আয়ন উচ্চতর জারণ স্তরে উন্নীত হবে এবং অন্তঃস্থানিক জায়গাতে অবস্থান করবে, এইভাবে তড়িৎ প্রশ্ন রক্ষা হয়। কিন্তু দেখা যাবে যে ধাতব আয়নের সংখ্যা কিন্তু কমে গেল, কারণ ত্রুটির আগে যে ধাতব আয়নের সংখ্যা ছিল, ত্রুটির পরে ধাতব আয়নের সংখ্যা কমে গেছে, সেই জন্য এটাকে বলা হয় ধাতব ঘাটতিজনিত ত্রুটি। যেহেতু ধাতব আয়নের ঘাটতি হচ্ছে, এখানে ধাতব ঘাটতিজনিত ত্রুটি। আর তড়িৎ প্রশ্নটা কিন্তু রক্ষা পেয়ে যাচ্ছে, কারণ পার্শ্ববর্তী অন্য কোনো ধাতব আয়ন উচ্চতর জারণ স্তরে উন্নীত হয়ে যাচ্ছে। এখানে যেমন m প্লাসটা m2 প্লাস হয়ে গেছে, এখানে উন্নীত হয়েছে। এটাই হচ্ছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি। যেমন FeO কেলাসে এটা দেখতে পাওয়া যায়, Fe2 প্লাস নিরুদ্দিষ্ট হয়, তার পরিবর্তে পার্শ্ববর্তী Fe2 প্লাসটা Fe3 প্লাসে উন্নীত হয়। একটা Fe2 প্লাস নিরুদ্দিষ্ট হয়, তার ফলে পার্শ্ববর্তী একটা Fe2 প্লাস Fe3 প্লাসে উন্নীত হয়। এইভাবে তড়িৎ প্রশ্ন রক্ষা হয়, কিন্তু Fe2 প্লাস আয়নের সংখ্যা কমে যায়। ঠিক আছে, Fe2 প্লাস আয়নের সংখ্যা কমে যাচ্ছে, এই কারণে এটা বলা হচ্ছে ধাতব ঘাটতিজনিত ত্রুটি। এটা হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। এখানে কিন্তু রাসায়নিক সংখ্যার অনুপাতটা একই থাকছে না, কারণ এখানে অ্যানায়ন বেরিয়ে যাচ্ছে, তারপর রাসায়নিক সংখ্যার অনুপাত পাল্টে যাচ্ছে, আর এখানে ক্যাটায়ন বেরিয়ে যাচ্ছে, এখানেও রাসায়নিক সংখ্যার অনুপাতটা পাল্টে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে এগুলো বলা হয় নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। নেক্সট 3 নাম্বার হচ্ছে আরেকটা বিন্দু ঘটিত ত্রুটি আছে, সেটা হলো অশুদ্ধিজনিত ত্রুটি। অশুদ্ধিজনিত ত্রুটি, অশুদ্ধিজনিত ত্রুটি। এখানে কি হয়, এই অশুদ্ধিজনিত ত্রুটির আন্ডারে আবার একটা ভাগ হচ্ছে, 1 নম্বর একটা হলো প্রতিস্থাপক ত্রুটি। প্রতিস্থাপক ত্রুটি, এখানে কি করা হয়, এখানে একটা কেলাসের একটা গঠনকারী কণাকে বাইরে থেকে অন্য কোনো গঠনকারী কণা দ্বারা প্রতিস্থাপিত করা হয়, দিয়ে এই প্রকার ত্রুটির সৃষ্টি হয়। একে বলা হয় প্রতিস্থাপক ত্রুটি। অশুদ্ধি বলা হচ্ছে কেন, যেহেতু একটা কেলাসে অন্য কোনো অশুদ্ধি যোগ করা হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং। ডোপিং বলা হয় এই পুরো প্রক্রিয়াটাকে।
এই ডোপিংয়ের ফলে কি হয়, অনেক রকম কেলাস থাকে বা অনেক রকমের, বিশেষ করে অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। কিছু কিছু অর্ধপরিবাহীর তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই প্রকার অশুদ্ধিজনিত কেলাস ডোপিং করা হয়। যেমন এন টাইপের ক্ষেত্রে পঞ্চযোজী কোনো মৌল ডোপিং করা হয়, পি টাইপের ক্ষেত্রে ত্রিযোজী কোনো মৌল ডোপিং করা হয়। এইভাবে ওদের তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়ানো হয়। তো এটা হচ্ছে প্রতিস্থাপক।